ফেব্রুয়ারিতেই যদি নির্বাচন হয় তাহলে সব মিলিয়ে প্রায় ৬ মাসের মতো বাকি। আগামী নির্বাচনে বড় দলগুলো যেমন নানা সমীকরণ করছে, তেমনি ছোট দলগুলোর মধ্যে আছে নানাভাবে জোটের আলোচনা। এর মধ্যে শোনা যাচ্ছে ইসলামী দলগুলোর হাত ধরে আসছে আরও একটি জোট। কি সেই জোট আর সমীকরণ কতটা? আজকের ভোটের ট্রেনে আলোচনা করতে চাই ভোটের জোট নিয়ে। পুরো আয়োজন জুড়ে আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। ভোটের জোট তো সামনে হয়তো আসতে পারে, কিন্তু বাংলাদেশে যে প্রায় স্বাধীনতার পর 53 বছর এর যে নির্বাচন, সে সময় আমরা দেখেছি যে বিভিন্ন সময় একটি দলের সঙ্গে অন্য একটি দলের নানাভাবে জোট হয়েছে। দেখে আসতে চাই যে এই যে জোটগুলো রাজনৈতিক দলগুলো করেছে কি সেটা কেমন ছিল। দেখাই যাচ্ছে যে রাজনৈতিক জোট আসলে 1976 সালে আমরা প্রথম দেখেছি যে ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা আইডিএল নামে। সেখানে কিন্তু 4টি দলকে দেখা গেছে, যে নিজাম ইসলামী পার্টি এবং জামায়াত ইসলামী সহ সব মিলিয়ে আরও 2টি দল, মোট 4টি দল কিন্তু দেখা যায়। এবং 1990 সালে কিন্তু আরও একটি জোট হয়েছে ইসলামী ঐক্য জোট নামে, যেখানে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং নিজাম ইসলামী পার্টি সহ মোট 6টি দল কিন্তু এই 90-এর যে ইসলামী ঐক্য জোট সেটা কিন্তু করেছে। এর বাইরেও আসলে আমরা দেখেছি যে 90-এর পরে কিন্তু বেশ কিছু জোট হয়েছে, যেমন 2001 সালে ইসলামী ঐক্য ফ্রন্ট নামে একটি জোট হয়েছে, যেটা জাতীয় পার্টি অর্থাৎ এরশাদ সমর্থিত যে জাতীয় পার্টি এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে পরিচিতি পেয়েছে সাম্প্রতিককালে, সেটা সব এখানে কিন্তু 5টি দল মিলে ইসলামী ঐক্য ফ্রন্ট করেছে। এর পরেও কিন্তু বেশ কিছু জোট আসলে হয়েছে, যেখানে 2004 সালে কিন্তু 18 দলীয় মহাজোট দেখেছি, যেটা বিএনপির নেতৃত্বে। সেখানে ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয় পার্টি অর্থাৎ বিজেপি যারা বলা হয়, সেই দলগুলো সহ মোট 18টি দল কিন্তু 2004 সালে 18 দলীয় মহাজোট করে। এবং এরপরে আমরা আরও বেশ কিছু জোট কিন্তু হতে দেখেছি, অর্থাৎ 2012 সালে দেখা গেছে যে বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় পার্টি, সেটা নিয়ে কিন্তু 18টি দল 18 দলীয় মহাজোট হয়েছে। এছাড়া 14 দলীয়, পরের স্লাইডে আমরা যেতে চাই যে সেখানে কিন্তু 2022 সালে 12 দলীয় জোট একটি হয়েছে, যেখানে জাতীয় পার্টি কিংবা জাফর যিনি নেতা, তার অধীনে এবং বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ লেবার পার্টি সব মিলিয়ে 12টি দল কিন্তু 2022 সালে 12 দলীয় জোট কিন্তু করে। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে এই যে জোটগুলো, সেগুলো কিন্তু বিভিন্ন সময় হয়েছে। সেই জোটগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই এবং সেটা কথা বলতে যাব। দেখছেন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আজকে আমরা এই যে ভোটের জোট, সে বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনীতি বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, এবং আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন অনলাইনে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এবং বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আপনাদের তিনজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আমরা শুরুতেই একটু যেতে চাই যে কাজী মাহবুবুর রহমান স্যার, আপনার কাছে। এই যে বিগত সময়গুলো আমরা দেখেছি যে বিএনপির নেতৃত্বে জোট হয়েছে এবং আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট আমরা দেখেছি, এবং এর বাইরেও আসলে নানা সময় জোটগুলো যে হয়েছে, বাংলাদেশে আসলে এই যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে আসলে জোটের প্রয়োজনীয়তা কেন হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম কথা হলো, আমরা দীর্ঘ সময় ধরে জোটের আলোচনা করে আসছি বাংলাদেশের রাজনীতিতে। এইটার যে একটা থিওরিটিক্যাল ফরমেশন আছে, সেটা আমরা কখনো খেয়াল করি নাই। আমি জাস্ট খুব সামান্য ভাবে আপনাদের একটা বিষয়, যেটা আগে বাংলাদেশের রাজনীতিতে আলোচনা হয় নাই, সেটা আজকে একটা বিষয় উত্থাপন করে সেটার সাথে রিলেশনশিপ টানতে চাই। প্রথম কথা হলো যে আপনারা জানেন যে আমাদের পলিটিক্যাল সিস্টেমে আমরা যে ভোটিং সিস্টেমটা করেছি, সেটা হলো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। ফার্স্ট পাস্ট দ্য পোস্টের নিয়মই হলো যে এই সকল সোসাইটিতে যে পলিটিক্যাল সিস্টেমে এইরকম ভোটিং সিস্টেম আছে, সেখানে সাধারণত দ্বিদলীয় ব্যবস্থা ডেভেলপ করে। আপনি দেখেন আমেরিকাতে দ্বিদলীয় ব্যবস্থা, ব্রিটেনেও কিন্তু দ্বিদলীয় ব্যবস্থা,
কিন্তু আমাদের দেশে কিন্তু দ্বিদলীয় ব্যবস্থাটা ডেভেলপ করে না, এবং আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে, উন্নয়নশীল দেশগুলো অনেক জায়গাতেই যেখানে নির্বাচনী গণতন্ত্র আছে সেখানে কিন্তু এই দ্বিদলীয় ব্যবস্থাটা ডেভেলপ করে নাই। এই যে এই সকল সিস্টেমগুলোতে দেখা যায় ভোটার সবসময় চেষ্টা করে এমন কাউকে ভোট দিতে যেখানে এই ভোটটা যেন স্প্লিটিং ভোট না হয়ে যায়, মানে এই ভোটটা যেন মানে উইন যে করবে তার বাক্সে না পড়ে অন্য কারোর বাক্সে না পড়ে যায়। এই অবস্থায় ছোট ছোট দলগুলোকে সে ভোট দিতে চায় না। এই কারণে দেখা যায় যে যেখানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম আছে, এই যে আমেরিকার কথা বললাম, ইংল্যান্ডের কথা বললাম, এখানে দ্বিদলীয় ব্যবস্থা ডেভেলপ করেছে, কারণ ভোটটা ছোট দলকে দিতে চায় না সে। কিন্তু স্যার একটা বিষয় একটু জানতে চাই যে বিভিন্ন সময় যে জোট হচ্ছে, এর আগেও তো অনেকগুলো আমরা জোট দেখেছি, কিন্তু গুটি কয়েক জোট ছাড়া অধিকাংশ জোটই তো আসলে আমরা তেমন সফলতা দেখিনি, কি বলবেন? না, সফলতা দেখেন না ঠিক আছে, কিন্তু এটা একটা প্রত্যাশা থাকে জোটগুলোর, যেহেতু আপনি ছোট দলকে ভোট দিতে চায় না ভোটার, সেই অবস্থায় সে মনে করে যে যতটা জোটের মধ্যে সে ঢুকতে পারবে বা যত দলকে সে ঐক্যবদ্ধ করতে পারবে তত তার কিছু ভোট পাওয়ার সম্ভাবনা আছে, যে কারণে ছোট ছোট দলগুলো দেখা যাচ্ছে এক ধরনের জোট করছে। আপনি দেখেন, আমি বলছি যে আপনি ফ্রান্সে, সুইজারল্যান্ডে, নিউজিল্যান্ডে সেখানে কিন্তু আপনার এই ধরনের ব্যবস্থা নাই, আপনার কিন্তু মাল্টি পার্টি সিস্টেমটাই ডেভেলপ করেছে, দ্বিদলীয় ব্যবস্থা ডেভেলপ করে নাই, কারণ ওখানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম নাই। তো যেখানে আপনার আনুপাতিক ব্যবস্থা আছে সেখানে কিন্তু দ্বিদলীয় ব্যবস্থা ডেভেলপ করে না এবং সেখানে জোট হয় না। সুতরাং আমাদের সিস্টেমে যেহেতু আমাদের এখানে আনুপাতিক ব্যবস্থা নাই, আমরা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে আছি ইলেকশনে, সেক্ষেত্রে অটোমেটিক এটা ব্রিটেন এবং আমেরিকার মতো যে আমাদের এখানে একটা অ্যালায়েন্স সিস্টেম বা জোটের ব্যবস্থা তৈরি হবে, না হলে ছোট রাজনৈতিক দলগুলো সবসময় একটা ইনফ্লুয়েন্সে ভুগে এবং সে মনে করে তাকে ভোটার চয়েস করবে না। সেই জায়গা থেকে আপনি দেখেন, আপনি যে চার্ট দেখালেন, আপনি দেখবেন সবসময় একটা ট্রেন্ড ছিল, কিন্তু প্রথম দিকে ট্রেন্ডটা তো শক্তিশালী ছিল না। কেন জানেন? কারণ প্রথম দিকে আমরা তো ভোটের ধারাটাকে মানুষের কাছে পপুলার করতে পারি নাই, 1971-এর পরে আমরা কিছুটা পপুলার করেছি। তো এই কারণেই দেখা যাচ্ছে কি এখন যেহেতু অনেকবার আমরা স্বাধীনতার পরে ভোট করেছি, যে কারণে আমরা দেখতে পাচ্ছি এখন প্রচুর অ্যালায়েন্সের ডেভেলপমেন্টটা দেখছে। আমাদের সঙ্গে দুজন কিন্তু অতিথিও আছেন, নুরুল ইসলাম মনি যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জামাত ইসলামের মজলিস শুরা সদস্য ডক্টর আব্দুল মান্নান। আমরা আসলে একটু ডক্টর আব্দুল মান্নান আপনার কাছে যেতে চাই, যেহেতু আপনাদের ব্যাপারে আসলে কথাটা উঠছে যে ইসলামী যে দলগুলো আছে সেগুলোকে নিয়ে আপনারা একটি জোট আসলে করতে যাচ্ছেন। আমরা তো দেখেছি যে বিএনপির সঙ্গে একটা দীর্ঘ সময় আপনারা আন্দোলন সংগ্রাম এবং জোটেও ছিলেন, কেন আসলে আলাদা একটি জোট আসলে করা লাগছে, কি বলবেন? আমাদের এখানে যুক্ত আছেন সহ-আলোচক যারা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম যে কথাটি বলতে চাই যে আপনি বলেছেন যে ইসলামী দলগুলোকে নিয়ে আমরা শুধু জোট করছি, বিষয়টা সঠিক নয়। ইসলামী দলগুলোর পাশাপাশি যারা ইসলামকে ভালোবাসেন, ইসলামকে পছন্দ করেন, ইসলামকে ওন করেন, রাইটিস্ট এবং যারা আদল এবং ইনসাফ চান, যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, যারা চাঁদাবাজ দখলবাজ মুক্ত বাংলাদেশ চায়, তাদেরকে নিয়েই আমরা জোট করতে চাই। শুধু যে ইসলামী দল তা নয়, এ বিষয়টা আমি প্রথমেই ক্লিয়ার করলাম। দেখেন, বাংলাদেশে জোটের রাজনীতি শুধু যে বাংলাদেশেই হয়েছে তা না, পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। আমরা যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনের দিকে ফিরে যাই, তাহলে 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার যে সন্ধি হয়েছিল, সেই হুদাইবিয়ার সন্ধিতে একটা ক্লজ ছিল এরকম যে যে কোনো গোত্র বা দল ইচ্ছা করলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দলের সাথে বা জোটের সাথে জোট করতে পারবে, যে কোনো দল চাইলে মক্কার কাফেরদের সাথেও জোট করতে পারবে। তাহলে এই যে অ্যালায়েন্সের যে রাজনীতি, এটা কিন্তু অনেক পুরাতন, এটা নতুন কোনো টার্ম না। আবার বাংলাদেশে আপনি শুরুতেই বলেছেন যে অনেক 1976 থেকে আপনাদের এই মানে জোটের যে রাজনীতির যে বিষয়টা ছিল, সেই বিষয়টা কিন্তু এখানে মানে আপনি বলেছেন যে বিভিন্ন সময় এই জোটগুলো হয়েছে। এখন আমি যেটা বলতে চাই যে স্যার একটু আগে যেটা বলছিলেন যে পৃথিবীর অনেক দেশে জোটবদ্ধ রাজনীতির কোনো প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? সেখানে কিন্তু এই ফার্স্ট পাস দ্য পজিশন, এই যে এফপিটিপি, এই সিস্টেমের যে নির্বাচন সেখানে নাই, যার কারণে এখানে প্রতিটা ছোট ডাল তার আনুপাতিক হারে যে ভোট পাবেন, সেই ভোটের অধিকারের ভিত্তিতেই তিনি সংসদে তার সদস্য প্রেরণ করতে পারবেন।
এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু বলছে যে পিয়ার পদ্ধতি আসুক, তাহলে এই যে মানে ফ্যাসিস্ট হওয়া এবং একনায়কতন্ত্র হওয়ার যে পজিশনটা সেটা কি হয়ে যায়, সেটা কিন্তু শেষ হয়ে যায়। এই জায়গা থেকে আমরা বলছি। আবার বাংলাদেশে যেহেতু এখনো আমরা ওই জায়গাটায় যেতে পারি নাই, তাহলে জোটবদ্ধ রাজনীতির একটা ব্যাপারটা কিন্তু আমাদের কাছে রয়েই গেছে। সেই জায়গায় এসে আমরা বলছি যে ডক্টর আব্দুল মান্নান, আপনি বলছিলেন যে শুধুমাত্র ইসলামী দলই নয়, অন্য দলগুলো কিংবা যারা আসলে ন্যায়ের পথে, এর মানে কি, মানে আমরা তো বিগত সময় দেখেছি যে ইসলামিক যেই দলগুলো আছে তাদের সঙ্গে আপনারা একাধিকবার বৈঠকে বসেছেন এবং তাদের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছিল যে একটি দল হয়তো একটি জোট কিন্তু আসছে। এর মানে কি আমরা ধরে নিতে পারি যে অন্যান্য যেই দল এনসিপি সহ যেই দলগুলো, তারা কি আপনাদের সঙ্গে একীভূত হওয়ার একটা সম্ভাবনা তৈরি আছে, কিংবা সেটা কারা আসলে? আসলে এনসিপি বলেন বা অন্য দল বলেন কিংবা বাংলাদেশের রাজনীতিতে যারা দুর্নীতি পছন্দ করে না, যারা অন্যায় পছন্দ করে না, যারা অবিচার পছন্দ করে না, যারা চাঁদাবাজি পছন্দ করে না, যারা দখলের রাজনীতি পছন্দ করে না, যারা হত্যার রাজনীতি পছন্দ করে না, বাংলাদেশের গণতন্ত্রকে যারা সুসংহত করতে চায়, এই দলগুলো এখানে আসতে পারে। সেটা এনসিপিও হতে পারে, সেটা বাম রাজনীতিও হতে পারে, সেটা মানে অন্য অন্য রাজনৈতিক দলও হতে পারে। তবে খুব গভীর উদ্বেগের একটা বিষয়, সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে বাংলাদেশের চরমপন্থা এবং মৌলবাদের উত্থান হতে পারে। তাহলে বাংলাদেশের চরমপন্থা মৌলবাদের উত্থান হতে পারে, আপনারা এটা বলছেন, আবার আপনারা চলে যাচ্ছেন চট্টগ্রামের মানে হেফাজত ইসলামের দরবার শরীফে, এবং আপনারা বিভিন্ন মাজারে যাচ্ছেন, আপনারা জমিয়াতুল মুদারিসিনের কাছে যাচ্ছেন, বিভিন্ন হুজুর মৌলবাদীদের কাছে যাচ্ছেন। তাহলে একদিক দিয়ে মুখে বলছেন যে আপনারা মানে মৌলবাদীদের উত্থান দেখছেন, আবার বলছেন যে আমরা মৌলবাদের উত্থান দেখতে চাই না। তাহলে মৌলবাদের কাছে যাওয়া আর উত্থান দেখতে চাওয়া দুইটা একটা কন্ট্রাডিক্টরি পজিশন। আমি মনে করি এই ক্ষেত্রে এসে বাংলাদেশের মানুষ, এর মানে কি, মানে ইসলামিক রাজনীতি যারা করে তারা মানে সেটা কি আপনি কি ব্যাখ্যা করবেন যে তারা আসলে মৌলবাদ, নাকি মৌলবাদের অন্য কোনো সংজ্ঞা আমরা জানি? না, মৌলবাদের সংজ্ঞা আমি যদি এতে যারা মূলের সাথে, অর্থাৎ আমি দুর্নীতি করব না, এটা আমার মৌলবাদ, আমি অন্যায় করব না, এটা আমার মৌলবাদ, আমি অবিচার করব না, এটা আমার মৌলবাদ, আমি অন্যের মত প্রকাশের স্বাধীনতা দিব, এটা আমার মৌলবাদ, অর্থাৎ আমি অন্যায়ের ক্ষেত্রে জিরো টলারেন্সে থাকবো, এটা মৌলবাদ। আর যারা একটু মিনিমাইজ করে চলে, এটাও করে ওইটাও করে, এটাকে মৌলবাদ বলে না, এটা হচ্ছে অন্যবাদ। যারা মানে কি বলবো, তাদের এটা সুবিধাবাদ। এই সুবিধাবাদের ভিত্তিতে যারা রাজনীতি করেন তারা মৌলবাদকে পছন্দ করেন না, আমি সেটাই মনে করি। আর আমি যেটা বলতে চেয়েছিলাম যে 5ই আগস্টের যেই গণ অভ্যুত্থান এবং বিপ্লব হয়েছে, এটা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে হয়েছে। আর এই বৈষম্যটা কি, সেটা কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, তোমরা আদল করো, আদল করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। তো কাজেই আগামীর বাংলাদেশে যারা আদল করতে চাইবে, ন্যায় প্রতিষ্ঠা করতে চাইবে, সেরকম সকল দলের সাথে বাংলাদেশ জামাত ইসলামী সেই দলগুলো নিয়ে আপনারা আসলে জোট করতে চান। মান্নান ভাই, আপনার কাছে আমরা আসবো, তবে একটু মনিভার কাছে যেতে চাই যে আমরা তো দেখেছি যে একটি দীর্ঘ সময় আপনারা জামাতের সঙ্গে রাজনীতি করেছেন এবং আওয়ামী লীগের আমলে সেটা একজন আরেকজনকে একেবারে ছেড়ে যাননি। এখন তো আসলে আপনারা আগামীতে হয়তো নির্বাচনটা হবে, কিংবা বলা হচ্ছে যে জামাতের নেতৃত্বে হয়তো আরেকটি জোট আসছে। কেন আসলে আলাদা হওয়া প্রয়োজন হলো? আপনাদের সঙ্গে কি কোনো জামাতের সঙ্গে কোনো দ্বন্দ্ব তৈরি হয়েছে? এ তো আমাকে প্রশ্ন করেছেন, তাই না? জি মনি ভাই, আপনাকে আমাকে প্রশ্ন করেছেন তো আপনি আমার। হ্যাঁ জি, এই কথাটা আপনারা যেমন একটা সরাসরি, আমি আমার যারা দর্শক শ্রোতা আমরা শুনতে পাচ্ছি, তাদের সকলকে ধন্যবাদ জানাই আমার এই বক্তব্য শোনার জন্য। আর হ্যাঁ, আর আমার এখানে ইকো হচ্ছে, আমার কথা বলতে অসুবিধা হচ্ছে, যে আমি কথা বলছি আবার ইকো হচ্ছে আবার সে। আচ্ছা, তো আমি কথা বলার চেষ্টা করছি এরকমের যে এই বিষয়টার আগেও কিন্তু একটা বিষয় থাকে। সেই বিষয়টা হলো আমরা এই দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি কিনা, স্বাধীনতায় বিশ্বাস করি কিনা, আমরা এই দেশে গণতন্ত্রে বিশ্বাস করি কিনা। এই তিনটা ফান্ডামেন্টাল বিষয়ের উপরে দাঁড়িয়েই আমরা সিদ্ধান্ত নেব আমরা কি করব। এই যাত্রাপথে যারা থাকবে তারাই সবাই আমার এলাই, তারা আমার বন্ধু।
এই যাত্রাপথে যারা থাকবে না তারা আমার বন্ধু না, এইটা দিয়ে শুরু করতে হয়। আর আমরা যে এখানে যে জোট করেছি, জোটের ব্যাপারে একটা কথা বলতে চাই এরকমের, জোট আজকে হতে পারে, কালকে হতে পারে, ইলেকশনের দিন হতে পারে, ইলেকশনের পরের দিনও কিন্তু জোট হতে পারে। এটা কিন্তু জোট হওয়ার পদ্ধতিটি কিন্তু এরকমের। জোট কার সাথে কি হবে তা যায় না, সকল মানুষ যাচাই করতে চায় যার পপুলারিটি কি আছে, কতটুকু আছে, এটা সবাই চায়। এটা রাজনীতি করি, জামাতের মতন করবে, আমি আমার মতন করব, আর একটা পার্টি আর এক পার্টির মতন করবে। একটা সময় বাংলাদেশ থেকে কমিউনিস্ট পার্টি হারিয়ে গেছে। আপনি যতগুলো জোটের কথা বলছেন আমি নোট করেছি, এছাড়াও অনেকগুলো জোট আছে যে আমি আর এখানে বলতে চাই না। তো বিষয়টা হলো এই, জামাতের সাথে আমাদের কোনো বেসিক কোনো ডিফারেন্স বা আমরা আলাদা হয়েছি এরকম আমরা মনে করি না, এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তারেক সাহেব যে কথা বলেছেন সেগুলো চরমপন্থার কথা বলেছেন। আপনাদের মনে আছে 64 জেলায় বোমাবাজি হয়েছে এক রাতে, আবার এইখানে হলিয়ার্টিজেনের ঘটনা ঘটছে, সেটা কেউ ঘটাক অথবা না ঘটাক, এই জাতীয় ঘটনা ঘটলে সারা বিশ্বে আমাদের অবস্থানটা দাঁড়াবে এই রকমের যে আমরা একটা ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি, মানে একটা চরম পন্থা দেশের কান্ট্রি। তখন আমাদের ব্যবসা বাণিজ্য, এই দেশের গণমানুষ বাঁচতে পারে এরকম সকল কার্যক্রম এমনি এমনি বন্ধ হয়ে যায়। আমরা এটা দেখেছি, বিল ক্লিন্টন যখন বাংলাদেশে আসে তখন শেখ হাসিনা বই, আপনার মনে আছে কিনা জানি না, পুস্তিকে প্রকাশ করেছিল যে বাংলাদেশে চরম মৌলবাদের উত্থান ঘটেছে। এইটা করে এটা কিন্তু সেল করার চেষ্টা করছে, এখনও কিন্তু শেখ হাসিনা সেটা চেষ্টা করে। আমরা চেষ্টা করি এই জিনিসটা, যেমন ধরুন আজকে আপনার গাজায় যে মানুষ মারা যাচ্ছে, সমগ্র বিশ্বের মানুষ দেখছে না গাজায় মানুষ মারা যাচ্ছে। রিলিফ দেওয়ার কথা বলে, সে খাদ্য দেওয়ার কথা বলে সে আকাশ থেকে গুলি করে মানুষ মারে, সমগ্র বিশ্বের মানুষ দেখছে, কেউ কথা বলছে না। কেন কথা বলছে না? এই কেন কথা বলছে না সেইখানেই প্রশ্ন। আমার দেশটা যেন গাজা না হয়, আমার দেশটা যেন ওই রকম বিপদগ্রস্ত না হয়, সেই কারণেই তারেক সাহেব বলেছে চরমপন্থার যেন এখানে উদ্ভব না ঘটে। চরমপন্থা বলতে হুজুরদের বোঝায় না, চরমপন্থা বলতে তো কমিউনিস্ট পার্টিও বোঝায়। এই যে মাওবাদীরা আন্দোলন করে আপনি ভারতবর্ষে পশ্চিমবাংলায় করে, কত একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, একটা বিষয় একটু জানতে চাই যে নতুন যে জোট আসলে যদি আসে সেক্ষেত্রে কি আসলে বিএনপির কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ কি আসলে দেখছেন? এই কথাটাও আবার কিন্তু একটু পরিষ্কার করে বলতে হয়। আমার বলতে হয় এইভাবে যে আমরা একটা পয়েন্টে শেখ হাসিনাকে তাড়িয়েছি, আমরা মাফিয়ার হাত থেকে বাঁচতে চাই, স্বৈরতন্ত্রের হাত থেকে বাঁচতে চাই। আমরা ভাগ হলাম কেন, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকের কাছে করা উচিত। আমরা যদি ভাগ হই, আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ করি, তাহলে সেই সুযোগে তৃতীয় শক্তি ঢোকার সুযোগ পায়। সেটা আমরা তৈরি করে দেব কিনা, এইটা যিনি করবেন তিনি কিন্তু সেই তৃতীয় শক্তির পক্ষে কাজ করছেন, এটা কিন্তু বুঝতে হবে। আমরা তো ঐক্যবদ্ধ, আমাদের নেতা তারেক সাহেব বলেছেন আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করব, জাতীয় সরকার, জামাতে ইসলামও থাকবে, ওই আর অন্যান্য মাফিয়া সরকারের বাদে আর বাকি যারা আছে সবাই মিলে আমরা একটা সরকার গঠন করব। কেন তারেক সাহেব বলেন এই কথাটা, এটা তো আরেকজনে বলতে পারে। তারেক সাহেব বলছেন এই কারণে বাংলাদেশে বিএনপি এটা সর্বোচ্চ বড় দল, এবং বিএনপির আনাচে কানাচে এখানে ওখানে মানুষের অসংখ্য মানুষ আছে এবং সমর্থক গোষ্ঠী আছে। সে কারণে তারেক সাহেবের সঙ্গত কারণেই মনে করে, এবং 3 বার সরকার চালানোর অভিজ্ঞতা আছে। জামাত নিজে একবার ইলেকশন করেছে, 2টা ভোট পেয়েছে, 2টা আসন পেয়েছে। আবার আরেকবার ভোট করেছে বিএনপির সাথে, 18টা আসন পেয়েছে। এর আগে ইসলামী ঐক্যজোট নির্বাচন করেছে একা একটা আসন পেয়েছে, অনলি একটা মাত্র আসন পেয়েছে। কাজেই এরকম আসন, আবার ধরেন 17টা দল একত্র হইয়া কামাল হোসেনের নেতৃত্বে, সেখানে হাসানুল্লাহ কিন ছিল, রাশেদ খান মেনন ছিল, দিলীপ বড়ুয়া ছিল, এরা ভোট পেয়েছে সারা বাংলাদেশে 161টা আসনে তারা ভোট পেয়েছে 1,71,000 সমগ্র বাংলাদেশে। এটা মনে রাখতে হবে কিন্তু আপনাদের। কাজেই এই মিলাইয়া এখন ওই যে প্রফেসর সাহেব বলেছেন যে অনেকে মনে করে যে আমরা গভর্নমেন্টে যেতে পারবো না, সুতরাং আমরা নেগলেক্টেড না হয়, আমরা যেন সমাজে কন্ট্রিবিউট করতে পারি। এই জন্য তারেক সাহেব বলেছেন আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করব, যার যেটুকু অবদান করার সুযোগ আছে। জাতীয় সরকারের একটি বার্তা কিন্তু বিএনপির তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা আরো কথা বলবো, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, এবং সরাসরি যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এবং বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। তিনজনকেই বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছি মূলত ভোটের জোট নিয়ে, আমরা সেই আলোচনায় যাব। তবে ভোটের জোট নিয়ে আসলে সাধারণ মানুষ কি ভাবছে?
সেটা নিয়ে আসলে আমাদের সন্দীপন শুভ, যিনি সিলেট থেকে যুক্ত হয়েছেন, তিনি জানার চেষ্টা করেছিলেন যে মানুষ কিংবা সাধারণ যে ভোটার আছেন তারা কি ভাবছেন। দেখে আসবো। সারা দেশেই এখন কথা হচ্ছে আগামী সংসদ নির্বাচন নিয়ে। জাতীয় সংসদ নির্বাচনে শোনা যাচ্ছে যে দলগুলো তারা জোটবদ্ধ হবেন। এই জোটবদ্ধ হওয়াকে সিলেটের তরুণ সমাজ এবং সাধারণ মানুষ কিভাবে দেখছেন, আমরা শুনবো তাদের কথা। দলগুলো অনেক সময় তাদের স্বার্থের জন্য বিভিন্নভাবে জোটবদ্ধ হয়েছে, কিন্তু সুফলগুলো তেমন একটা আসে নাই। যদি আপনার জোটবদ্ধ হয় একটা বিরোধী দল তৈরি হয়, তাহলে মনে করেন যে মানে আমরা সাধারণ জনগণ যেটা মনে করি যে যখন যেই আপনার ক্ষমতায় থাকুক বা আসুক, দেশের রাজনীতির অবস্থানটা ভারসাম্য থাকবে। সবাই যদি একত্রিত হয়ে কোনো কিছু করে তাহলে হয়তো একটু চ্যালেঞ্জিং হতে পারে। শক্তিশালী বিরোধী দল না থাকার কারণে আসলে ক্ষমতাসীন দলের সমালোচনাটা করা হয় না। তারা যদি একসাথে হয় তাহলে তারা দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বিএনপি, বিশেষ করে এখন তো বড় দল বিএনপিকে চ্যালেঞ্জের মুখোমুখি করে ফেলবে। নানা মতের এখানে একটা প্রাধান্য পাবে। যখনই আপনি আপনার বেষ্টনী নিয়ে শুধু কাজ করবেন বা আপনার সমমতের মানুষদের নিয়ে কাজ করছেন, তখন কিন্তু অনেক কিছু উপেক্ষিত থেকে যাচ্ছে। কিন্তু আপনি যদি একটু জোটে গেলে তখন কিন্তু অনেক মানে যে যাদের মানে পিছিয়ে পড়া যারা বা যাদের ওই ভয়েসগুলো কিন্তু উঠে আসবে। এটা একদিকে পজিটিভ। যারা জোট করছে তারা কিছুটা তো ভূমিকা রাখতে পারবে, কিন্তু অবভিয়াসলি একদম মানে সব আনপ্যারালালি তারা জিতে যাবে এরকম আমি মনে করছি না। যারা অন্যান্য দল আছে, ছোট ছোট দল মিলে একটা গ্রুপ তৈরি হতে পারে বিরোধী দল হিসেবে। শক্তিশালী একটা বিরোধী দল না থাকলে সত্যিকার অর্থে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হবে না। ডেমোক্রেসির জন্য শক্তিশালী বিরোধী দল দরকার। দলগুলো যদি জোটবদ্ধ হয় তবে কি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বিএনপি? আমরা আসলে মানুষের কিংবা সাধারণ যে ভোটার আছে তাদের কথা শুনছিলাম। আমরা একটু স্টুডিওতে আসতে চাই যে স্টুডিওতে তিনজন অতিথি আসলে আমাদের সঙ্গে যুক্ত আছেন। শুরুতে একটু যেতে চাই মাহবুবুর রহমান আপনার কাছে। এই যে জোট নিয়ে আসলে আমরা বিএনপি জামাত দুজনের কথা শুনলাম, মানুষের কথাও শুনলাম। কেউ আসলে জিনিসটাকে পজিটিভলি বলছেন, আবার নানা ধরনের সমস্যার কথাও বলছিলেন। একটা বিষয় আসলে তৈরি হচ্ছে, এই যে আগামী যে নির্বাচন, সেখানে আসলে শক্তিশালী সরকার কিংবা শক্তিশালী বিরোধী দল, এটাতে আসলে কতটা যদি জোট হয় ভূমিকা কতটা রাখবে আসলে? আমি আপনাকে প্রথমেই বলেছিলাম, এটা যে থিওরিটার কথা বলছিলাম সেটা হলো ডুভার্জার ল। মানে আমাদের মানে রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্স থিওরিগুলোতে রাজনৈতিক দল নিয়ে যারা আলোচনা করে তার মধ্যে ক্লাসিক। তো এটা অটোমেটিক ব্যাপার যে যেখানে আপনার ফার্স্ট পাস্ট দ্য ইলেকশন সিস্টেম থাকবে, সেখানে মানে একটা পর্যায়ে জোট ডেভেলপ করবে। কারণ সে তো এককভাবে সরকার গঠন করতে পারে না অনেক সময়। তো সে কারণে তাকে ইলেকশনের আগেই এমন শক্তি দেখাতে হয় যে তার সাথে আরও অনেকেই আছে। তো এই অবস্থায় আমাদের এখানে কিন্তু একটা দ্বিদলীয় ব্যবস্থা ডেভেলপ করেছিল কিছুদিন আগে। কিন্তু যেহেতু দ্বিদলীয় ব্যবস্থার মধ্যে একটা দল দীর্ঘদিন যাবৎ কর্তৃত্ববাদ এবং ফেসিবাদের প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছে, সে কারণে কিন্তু মানে রাজনৈতিক দলের একটা ধারা তো অফ হয়েছে। আরেকটা ধারার ক্ষেত্রে কিন্তু এখন সেখান থেকে সরকার গঠন হবে, সেখান থেকে কিন্তু বিরোধী দল হবে। আমরা কিন্তু কখনোই এক্সপেক্ট করতে পারি না কে সরকার গঠন করবে অথবা কোনটা শক্তিশালী বিরোধী দল, কোনটা শক্তিশালী সরকারি দল। আমাদের বিবেচনা করতে হবে মানুষের পছন্দটা। তো জোট গঠনের মাধ্যমে সুবিধাটা কি, মানুষের পছন্দটাকে অ্যাকিউমুলেট করা যায়। যত বেশি মানুষের পছন্দকে আপনি অ্যাকিউমুলেট করবেন, তত বেশি কিন্তু আপনার ভোট পাওয়ার সম্ভাবনা বেশি। আর যত বেশি আপনি ভোট পাবেন, ততই তো আপনি সরকার গঠন করা শক্তিশালীভাবে করতে পারবেন। অথবা আপনি যদি সরকার গঠন নাও করতে পারেন, তখন কিন্তু আপনি শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবেন। কিন্তু আমাদের এখানে একটা ধারণা তৈরি হয়ে আসছে যে আমাদের এখানে একটা শক্তিশালী বিরোধী দল লাগবে। আপনি দেখেন মালয়েশিয়াতে কিন্তু দীর্ঘদিন যাবৎ মাহাথির মোহাম্মদ যতদিন শাসন করেছেন, ততদিন কিন্তু যদিও ওটা সেমি ডেমোক্রেটিক সিস্টেম, ঠিক ফুল ডেমোক্রেসি না। এবং পৃথিবীতে খুব কম রাষ্ট্রই আছে ফুল ডেমোক্রেটিক। মাত্র গত আলোচনায় আমরা দেখেছি ডেমোক্রেসি ইন্ডেক্সে মাত্র 22-23টা রাষ্ট্র হলো ফুল ডেমোক্রেটিক। সো এই সেমি ডেমোক্রেটিক সিস্টেমে আমরা কিন্তু লম্বা সময় ধরে প্রায় 20 বছর 22 বছর ধরে আমরা দেখেছি যে ওখানে কিন্তু কোনো ধরনের এই ছোট বিরোধী দল নাই। তো এখানে আমরা যে কথাটা আমাদের একজন আলোচক বললেন যে এখানে জাতীয় সরকার যদি গঠন হয়, এর ফলে যদি সকল রাজনৈতিক দল থাকেও
যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল, কর্তৃত্ববাদ বিরোধী লড়াই ছিল, এতে মানে বিরোধী দল না থাকলে, বিরোধী দল ছোট হলে দেশের বিরাট ক্ষতি হয়ে যায় না। সমস্যাটা হলো আপনি সরকারি দলে থাকেন, বিরোধী দলে থাকেন, রাজনৈতিক ব্যবস্থায় আপনি রুলস মানছেন কিনা, আপনি নিয়ম মেনে রাজনৈতিক ব্যবস্থা পরিচালনা করছেন কিনা, আপনি কারোর প্রতি অন্যায় করছেন কিনা, জুলুম করছেন কিনা, সেটা ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যদি সরকারি, আমরা কিন্তু অনেকবার কিন্তু শক্তিশালী বিরোধী দল দেখেছি, একবার বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার কি কোনো পরিবর্তন দেখেছেন? দেখেন নাই। বিরোধী দল হলেই রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন হবে সেটা মনে করার কিছু নেই। সরকারি দল শক্তিশালী কম হলেই আপনি যেটা অনেকেই ভাবছে যে আনুপাতিক নির্বাচন নিয়ে আসলে সরকারি দলের মানে টেনে ধরতে পারবে, এটা কিন্তু সবসময়, যখনই যে ক্ষমতায় থাকে সে কিন্তু অন্যান্য সকল সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে পারে। আর যখন সে সব সিস্টেমকে নিয়ন্ত্রণ করে, তখন আপনি যেই আনুপাতিক নির্বাচনের মাধ্যমে ছোট একটা দল যে 3টা-2টা আসন পেলেন, এটা কিন্তু ইরেলেভেন্ট হয়ে যাবে। আপনারা যারা আনুপাতিক নির্বাচনের কথা বলছেন, সেটাও কোনো সমাধান না। সমাধান একটাতেই আছে, সেটা হলো আপনারা রাজনৈতিক দলগুলো যদি আন্তরিক হন, বাংলাদেশকে বাঁচাবেন, বাংলাদেশকে রক্ষা করবেন, 54 বছর ধরে বাংলাদেশের মানুষ যে নিপীড়নের মধ্য দিয়ে যাচ্ছে, সেই জায়গায় বাংলাদেশের মানুষকে উদ্ধার করবেন, কর্তৃত্ববাদ ফেসিবাদকে আর ফিরতে দিবেন না, তাহলেই এই বাংলাদেশে আপনারা রাজনৈতিক দল হিসেবে সার্ভাইভ করবেন। অথবা এই 2026 নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য টেস্ট কেস হবে, বাংলাদেশের জন্য টেস্ট কেস হবে, বাংলাদেশের মানুষের জন্য টেস্ট কেস হবে। সুতরাং এখন যে সকল রাজনৈতিক দলগুলো আলট্রা অ্যাম্বিশাস হয়ে উঠছে এবং অ্যাসপাইরেন্ট হয়ে উঠছে, এবং এর ফলে যে কাদা ছোড়াছুড়ি, যে কনফ্লিক্ট তৈরি হয়েছে এই কর্তৃত্ববাদ বিরোধী লড়াইকারীদের মধ্যে, এইটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎকে অনেক অনিশ্চিত করে ফেলতে পারে। সুতরাং এইটা এখন একটা বার্তা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে, আমরা আসলে সেই রাজনৈতিক দল চাই কিনা যারা বাংলাদেশকে তৈরি করতে চায়। এখন আমাদের মনোযোগ সেই জায়গায় আসবে। আমরা বিষয়টিতে আসবো, তবে আমরা একটু জামাতের যিনি শুরা সদস্য ডক্টর আব্দুল মান্নান, আপনার কাছে একটু যেতে চাই যে এই যে একটা বিষয় আমরা দেখছি যে ছোট ছোট যে দলগুলো আছে তাদেরকে একটা একীভূত করার আপনারা চেষ্টা করছেন, এর মানে কি আগামী নির্বাচনে আসলে আপনারা এই সব দলগুলো নিয়ে একটি সরকার গঠনের পর্যায়ে কি যেতে পারবেন কিনা? যদিও আমাদের মনির ভাই বলছিলেন যে এর আগের নির্বাচনগুলোতে আপনারা 2টি আসন, সর্বোচ্চ 18টি আসন পেয়েছেন, এবার আসলে কি অবস্থা, কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। আসলে এবার যেটা হবে, যেটা 54 বছরের ইতিহাস ব্রেক হয়ে একটা অবিস্মরণীয় কিছু ঘটবে বাংলাদেশে, আমরা সেটা বিশ্বাস করি। তার মূল কারণ হচ্ছে এটাই যে দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদকে আমরা মানে উৎখাত করতে পারি নাই, বা সেটা রিমুভ করতে পারি নাই, সেখানে মানুষের ভোট অধিকার নিশ্চিত করতে পারি নাই। কিন্তু একদল তরুণ প্রজন্ম এবং দেশের সাধারণ মানুষ এবং সব দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেটা তাড়াতে সক্ষম হয়েছি। এই শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কি? বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে, আচ্ছা মানন ভাই, একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এই যে দলগুলো যাদের সাথে আপনাদের কথা হয়েছে, কোন দলগুলো আসলে আপনাদের এখানে একীভূত হচ্ছে? হ্যাঁ, আমি ওইখানে আসছি, আমি ওই পয়েন্টে আসছি। সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার নির্বাচন, সেই আকাঙ্ক্ষার নির্বাচনে ইতিমধ্যেই বেশ কয়েকটি জরিপ দেখা গেছে, বিআইজি করেছে, সুজন করেছে, আরও অনেকেই করেছে। সেই জায়গায় তো দেখা গেছে যে প্রায় 48% মানুষ এখনও সিদ্ধান্ত নেয় নাই, বাট যারা সিদ্ধান্ত নিয়েছে তাদের ভিতরে রেশিওতে বিএনপি, জামাত, তারপরে এনসিপি, আদার্স মিলায়ে মোটামুটি একটা অবস্থা আছে। এখন সেই জায়গায় এসে যদি আমরা 48% মানুষকে কি চাই সেটাকে যদি আমরা কি করতে পারি, আমরা হাইলাইট করতে পারি, এবং জামাতের সাথে ইসলামী দলগুলো এবং এনসিপি তো গঠিতই হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, তাহলে সেই জায়গায় যদি তরুণ প্রজন্ম জেন জি যেটা চাচ্ছে সেটাকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে আগামী দিনে বিএনপি যেটা মনে করছে যে তারা আগামী দিনে সরকার গঠন করবে। এবং এনসিপির প্রশ্ন একটু আসতে চাই মানন ভাই, যে এনসিপি কি আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে জামাতের সঙ্গে? আমি একটু শেষ করি। আমি বলছি না যে জামাতের সঙ্গে এনসিপি আসবে, এই কথা আমি বলছি না, বাট মানে জামাতের সাথে এনসিপি আসার অনেকগুলো কারণ রয়েছে। সেই কারণের ভিতরে এটাও তো হতে পারে যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামাত ইসলামী একটা পরীক্ষিত দল, এবং যারা নিজেদের দলে গণতন্ত্র চর্চা করে, যারা কোথাও অন্যায় করে না, অবিচার করে না, মেধার ভিত্তিতে বাংলাদেশকে করতে চায়, এবং এই বাংলাদেশকে
বৈষম্যহীন করতে চায়। এবং আপনি জানেন যে 5ই আগস্টের পরে আমরা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যারা দলীয় স্বার্থের কথা চিন্তা না করে তারা কিন্তু এই আহত শহীদ পরিবার, আহতদের ট্রিটমেন্ট এবং শহীদ পরিবারকে ওন করেছে, প্রতিটা শহীদ পরিবারে পৌঁছেছে। আমি মনে করি আমরা এনসিপি আমাদের সাথে আসবে কি না আসবে জানি না, বাট যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, শহীদ পরিবার, আহত এবং সাধারণ মানুষ, তারা এটা বুঝতে পেরেছে ইতিমধ্যে যে বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে নিয়েই রাজনীতি করে। সেই জায়গা থেকে বাংলাদেশ এনসিপি আসলে আপনাদের সঙ্গে আসতেও পারে বা নাও আসতে পারে, সেটা আসলে সময় হয়তো বলে দিবে। আমরা একটু মনি ভাইয়ের কাছে যেতে চাই। মনি ভাই, আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আগামীতে তো আসলে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে বলাই যায় যে এখন পর্যন্ত বাংলাদেশে সমর্থন কিংবা আগের হিসাব অনুযায়ী প্রায় 30 থেকে 40% আপনাদের ভোট কিংবা দলীয় কর্মী আছে। এই যে বড় একটি দল যেহেতু আছে, সেক্ষেত্রে আগামী নির্বাচনে একটা আসলে চ্যালেঞ্জ তৈরি দেখছেন কিনা যে বিরোধী দল আসলে কারা হবে কিংবা সরকারি দল তাদের যে শক্তিটা আসলে কতটা দরকার, অর্থাৎ বিএনপির এগেনস্টে যে একটি দল শক্তিশালী হবে সেটার জন্যই কি আপনারা অন্যান্য দলগুলো কিংবা জামাতের সাথে আলোচনার করে কি একটি শক্তিশালী বিরোধী দল করতে চান, কিংবা অন্য দলগুলোর সঙ্গে সেই আলোচনা কি আপনাদের আছে, এরকম কোনো ঘটনা? আচ্ছা, আমি তো প্রথমে কথা শেষ করতে পারি না, আর দ্বিতীয়ত হলো আমি মান্নান সাহেবের কথা কিছুই শুনি না এখানে বসে। আমি কিন্তু বেশ কয়েকবার বলেছি যে উনি কি বলেছেন আমি কিন্তু শুনতে পাই নাই। আমার কথা উনি শুনতে পান কিনা বা আপনারা শুনছেন কিনা আমি জানি না। আমি আপনাকে প্রথমেই একটা কথা বলেছি, প্রফেসর সাহেব যে কথা বলেছেন এটি হলো বাস্তব কথা। যেমন একটা মালয়েশিয়ায় ডেমোক্রেসি বা সেমি ডেমোক্রেসি আছে। আমি যেটা বলতে চাই, এই দেশটা আমাদের কি না এটা সিদ্ধান্ত নিতে হবে প্রথমত আমাদের। যদি আমাদের দেশ হয় তাহলে আমাদের শত্রু কারা সেটাও ডিসাইড করতে হবে আমাদের। যদি শত্রুকে আমরা চিহ্নিত করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ থাকবো না আলাদা হব, সিদ্ধান্ত কিন্তু তখন অটোমেটিক্যালি হয়ে যাবে। যেমন ধরেন আমি যদি সামনে নদী পড়ে আমি সাঁতার দেব কি না সেটা সিদ্ধান্ত তো আমাকেই নিতে হবে, অথবা নৌকায় চড়বো কি না সেটা সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। সিদ্ধান্তটা অটোমেটিক্যালি হয়ে যাবে সামনে নদী থাকলে। সামনে আমাদের শত্রুকে সেইটা যদি আমরা বিবেচনায় আনি তাহলে এই দেশে আমি মনে করি যে সকল দল ঐক্যবদ্ধভাবেই এই দেশকে গঠন করার দায়িত্ব নেবে। এখন ঐক্যবদ্ধভাবে কেমন করে গঠন করবে? আমরা আগে জোট ছিলাম, জোট আমরা যে কোনো সময় হতে পারি, এখন হতে পারি, কালকে হতে পারি, ইলেকশনের দিন হতে পারি, ইভেন ইলেকশনের পরেও কিন্তু জোট হওয়া সম্ভব। কাজেই জোট নিয়ে কিন্তু বড় বিষয় না। আর আমরা জোটটাকে গুরুত্ব দিচ্ছি কিন্তু দেশটাকে না। আমাদের গুরুত্ব দিতে হবে দেশটাকে। আমরা আমাদের নিজেরা কাদা ছোড়াছড়ি করে আমরা কেউ কি ইনভাইট করি কিনা আমাদের ক্ষতি করার জন্য, বিষয়টা দেখতে হবে সেখানে। কে কার সাথে জোট করলো দ্যাটস নট ইম্পর্টেন্ট। আর এনসিপি সম্পর্কে ছোট্ট একটু কথা বলাই দরকার। এনসিপি আন্দোলন শুরু করেছে মূলত তাদের বেকারত্ব থেকে। তারা অভাবী বেকারত্ব, তাদের একজনের চাকরি আরেকজনে নিয়ে যায়। কেন নিয়ে যাবে তার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে একটা পর্যায়ে তারেক সাহেবের সেই ঘোষণা যে দফা 1 দাবি 1 হাসিনা পদত্যাগ, এইটা কিন্তু অনেক শেষে আইসা তারা গ্রহণ করেছে। কেন? মানুষ গুলি করে মারা শুরু করছে, তখন মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, বিএনপি ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনটা হয়েছে। তারপরে এনসিপি মনে করে এখন বোধহয় একটা দল করা সম্ভব, এখন বিরাট একটা সুযোগ আছে, তারা দল করা শুরু করছে। তাদের বর্তমান অবস্থা সম্পর্কে আমি কিছুই বলতে চাই না, শুধু একটা কথা বলবো, আর্মির চিফ বা আমাদের সেনাপ্রধান তিনি বলেছেন যে তারা বড় হলে তারা যে সমালোচনা করেছে তার জন্য তারা লজ্জা পাবে। তাই এর অর্থ দাঁড়ায় কি? তারা বড় হয় নাই, আর সমালোচনা করে তারা যৌক্তিক না এবং লজ্জা পেতে পারে এরকম সমালোচনা তারা করতেছে। কাজে এনসিপি সম্পর্কে আমি আলোচনা করতে না, তাদের ছোট করে দেখছি না, দেখছি এরকমের যে আমরা যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি। আচ্ছা, দুর্নীতি থাকবে, ওয়াটারগেট কেলেঙ্কারি হয়েছিল, নিক্সন আমেরিকার প্রেসিডেন্ট দুর্নীতির কারণে ওখানে চলে যেতে হয়েছে। পৃথিবীতে দুর্নীতি নাই কোনো জায়গায়, এমনকি সৌদি আরব, আমি বলতে চাই না নাম, সৌদি আরবে তো এখন অনেক কিছু আছে, আমি নাম কিছুই বললাম না, আপনারা জানেন এগুলা। কাজে দুর্নীতি, অপনীতি, খারাপ নীতি, খারাপ কার্যক্রম এই পৃথিবীতে থাকবেই। আমরা এটা সহনীয় পর্যায়ে নিয়ে আসবো মানুষের কাছে, যে মানুষ যেন দারিদ্র্যমুক্ত, আপনাদের চাওয়া এবং দেশ নিয়ে আসলে ভাবা উচিত, জোট নিয়ে না, সেটাই আসলে আপনার বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে। আমরা আসলে শেষ পর্যায়ে পর্বে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, অর্থাৎ ডক্টর আব্দুল মান্নান এবং মনি ভাই দুজনকেই অসম্ভব ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর।
আবারও স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। আমরা আলোচনা করছি ভোটের জোট নিয়ে। তবে আজকে সারাদিন ভোটের মাঠে কি কথা ছিল সেটা একটু দেখে আসতে চাই। অনেকে বলে আমরা নাকি সংস্কার চাই না, আমাদের প্রতিপক্ষরা বলার চেষ্টা করে, অথচ এই সংস্কারের বিষয়টা, এই যে কনসেপ্ট, এটা প্রথম কিন্তু 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030-তে নিয়ে এসেছিলেন এবং সেখানেই তিনি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলেছিলেন। এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে ভোট দেবার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এই ভয়ে পলাতক স্বৈরাচার বিএনপির বিজয়ের ঠেকাও এর মতন অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল। পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি। জনগণ মনে করছে, জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। এই জন্য আমরা ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই। সময় এটা কথা বলবে। মাঠে ময়দানে আমরা সেই পিআর নিয়ে আমাদের ক্যান্ডিডেটরা যখন মানুষের কাছে ক্যাম্পেইনে যায় এই বক্তব্য তুলে ধরছে। ইদানিং একটা বড় চ্যালেঞ্জ আমাদের সম্মুখে দেখা দিয়েছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার সংক্রান্ত চ্যালেঞ্জ। কারণ মিথ্যা ভিডিও, বানোয়াট তথ্য নিয়ে ভিডিও, অপতথ্য নিয়ে ভিডিও, এগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হচ্ছে। আমার আবেদন থাকবে, যে কোনো তথ্য বিশ্বাস করার আগে আপনারা দয়া করে যাচাই করে নেবেন। পাওয়া মাত্রই এটা বিশ্বাস করে শেয়ার করবেন না। গ্যাস স্টোভ, আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আমরা দেখছিলাম আজকে ভোটের মাঠে কি কথা আছে। আমরা কথা বলছি ভোটের জোট নিয়ে। সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। স্যার, আমরা একটু জানতে চাই যে আমরা তো কথা বলছিলাম যিনি বিএনপি নুরুল ইসলাম মনি এবং জামাতের যিনি ছিলেন আব্দুল মান্নান, দুজনে আসলে কিন্তু বলছিলেন যে এই যে জোট হচ্ছে কিংবা জোট, যেমন জামাতের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই জোট আসলে নিরপেক্ষ যারা কিংবা যারা আসলে ন্যায়ের পথে তারা, এবং বিএনপির পথে বলছিল যে জোট আসলে বিষয় না, মানুষ আসলে যেটা চায় বাংলাদেশের ভালো সেটা আসলে তিনি চাচ্ছেন। কিন্তু এই যে জোটের অগ্রগতি, আমরা তো অনেকদিন ধরে এই কথাবার্তা বলছি, অগ্রগতি কতটা দেখছেন? দুইটা কথাই কিন্তু একই সূত্রে গাথা। একটা হলো আপনি বলছেন ন্যায়সঙ্গত সমাজের কথা, আরেকটা বলছেন মানুষের চয়েসের কথা। দুইটাই কিন্তু ডেমোক্রেসি প্রমোট করে। গণতন্ত্রে কিন্তু দুইটা কথাই আছে। সো আলাপ আলোচনার মধ্যে তাদের মধ্যে খুব বেশি ভিন্নতা নাই। কিন্তু ব্যাপারটা হলো মাঠে যেই আলোচনাটা শক্তিশালী বিরোধী দল অথবা দুর্বল সরকার, এই জায়গা থেকে আনুপাতিক নির্বাচন এবং জোট গঠনের যে আলোচনা সামনে নিয়ে আসা হচ্ছে, পেছনের কথা আমি বলছি, সেই জায়গাটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার জন্য, ভবিষ্যতের জন্য ভালো দেখাচ্ছে না। আপনি বাংলাদেশের মানুষের চয়েসকে যদি প্রাধান্য দেন, তাহলে আপনার আদর্শের সাথে যারা, আপনার আদর্শের সাথে যারা ঐক্যবদ্ধ বা এই আদর্শ যারা ফলো করে, তাদেরকে নিয়ে আপনি জোট গঠন করতেই পারেন এবং তার ওই আদর্শটাকে যাচাই করতে পারেন মানুষের কাছে। কিন্তু এটার যদি একটা নেতিবাচক লক্ষ্য থাকে, সেটা কারোর জন্যই ভালো ফল আনবে না। আর আমি মনে করি যে সরকার দুর্বল হলে রাষ্ট্রের জন্য অনেক ক্ষতিকর, এবং আমাদের দেশে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা পিআর এর কারণে সরকার দুর্বল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পাশাপাশি আমরা যে ফ্লোর ক্রসিংও নিয়ে আসতেছি, সংস্কারের কারণে আমাদের কিছু পরিবর্তন আসছে। সেই পরিবর্তনগুলো হজম করার সামর্থ্য সব ক্ষেত্রে আমাদের আছে কি না সেটাও ভেবে দেখা দরকার আছে। আর রাজনৈতিক ব্যবস্থায় আমরা যারা যেভাবে তৈরি হচ্ছি, এবং আসলে তৈরি হওয়ার কথাও, কারণ 24 আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে, কিন্তু এই তৈরি হওয়ার মাঝখান দিয়ে বা তৈরি হওয়ার
প্রক্রিয়ার মধ্য দিয়ে এমনটা যেন না হয় কখনো কোনোভাবেই যে আমাদের বিভেদটা যেন রাষ্ট্রের ঊর্ধ্বে না চলে যায়, রাজনৈতিক ব্যবস্থার ঊর্ধ্বে না চলে যায়। বাংলাদেশের একটা বিষয় একটু জানতে চাই যে এই যে জোটটা যদি হয় সেক্ষেত্রে কি আমরা শক্তিশালী সরকার কিংবা বিরোধী দল পাওয়ার সম্ভাবনা কতটুকু আসলে? আমাদের তো এই আলোচনাটাই আনা উচিত না। আমরা যদি মানুষের চয়েসকে বিশ্বাস করি, মানুষ যদি দুর্বল সরকার চায় আপনার কি করার আছে, মানুষ যদি শক্তিশালী বিরোধী দল চায় আপনার আমার কি করার আছে। আমরা কিন্তু এই জায়গায় আমি আপনার আগের আলোচনা আমি মনে করতে পেরেছিলাম, আমরা কিন্তু এই আলোচনা অনেক দিন ধরে করছি। ইভেন আওয়ামী লীগের আমলেও কিন্তু দুর্বল বিরোধী দলের আলোচনা ছিল। আমি অনেক ক্ষেত্রেই দেখছি যে এই 24-এর পরেও আলাপ আলোচনার ডিসকোর্সটা আওয়ামী লীগের ডিসকোর্সতে বের হতে পারে নাই। আজকে শক্তিশালী দুর্বল বিরোধী দল মানে শক্তিশালী বিরোধী দল এবং দুর্বল সরকারের যে ধারণা বাজারে চলছে এইটাও কিন্তু আওয়ামী ডিসকোর্সের স্ট্রাকচারের মধ্যে ঢুকে পড়েছে। এইটা রাষ্ট্রের জন্য ভালো না। আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে মানুষের চয়েস, আমাদেরকে ভোটের জন্য কম্পিটিশন করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিনিধি থাকবে, না থাকলেটাই খারাপ। আরেকটা জিনিস আপনাকে বলি, আমরা যারা রাজনৈতিক দল পড়ি বা পড়াই তারা মনে করি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্যই হলো কিন্তু ক্ষমতায় যাওয়া। সকল রাজনৈতিক দলেই প্রতিষ্ঠিত হয় ক্ষমতায় যেতে, এছাড়া রাজনৈতিক দল হতে পারে না। সুতরাং এই কম্পিটিশনটা তাদের মধ্যে থাকা হলো রাজনৈতিক সুস্থতা। এই রাজনৈতিক সুস্থতাটাকে এমন জায়গায় নিয়ে যাবেন না যে জায়গায় নিয়ে গেলে রাজনৈতিক অসুস্থতা অস্থিতিশীলতা তৈরি হয়। আমরা সেই জায়গাটাতেই আশঙ্কা করছি বা সেইটাতেই ভয় পাচ্ছি। এইটার পরিবর্তন সম্ভব শুধুমাত্র যদি আপনি আইন মেনে চলেন এবং আইনটাকে বাস্তবায়ন করেন। স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময় থেকে আপনি সময় দিয়েছেন আমাদেরকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক কাজী মাহবুবুর রহমান, এবং এর আগেও কিন্তু যুক্ত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এবং বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। তিনজনের কথার মধ্যে আসলে যেটা বোঝা যাচ্ছে, জামাতের তরফ থেকে বলা হচ্ছে যে যদি একটি জোট হয় সেটা আসলে ন্যায়সঙ্গত কিংবা গণতান্ত্রিক যে উদাহরণ সেটা হয়তো আগামী দিনে তৈরি হবে। এবং বিএনপির আসলে তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে জোটের বিষয়টা আসলে বড় নয়, বাংলাদেশের মানুষের ভালো কিংবা আগামীর যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা নতুন সরকার পাবো সেদিকে সেলে যাওয়া উচিত। এবং মাহবুবুর রহমান তিনিও কিন্তু জানাচ্ছিলেন যে এই জোটের আড়ালে যাতে অন্য কিছু না থাকে এবং আগামীর যেই নির্বাচন এবং আগামীর যে বাংলাদেশ সেটা যে সব দলগুলোই যাতে ধারণ করে সেটা আসলে তার চাওয়া। আজকের মতো ভোটের ট্রেন আমরা শেষ করবো। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।